অনিরুদ্ধ চেয়ারে হেলান দিয়ে একবার আড়মোড়া ভাঙল। তারপর সামনে খুলে রাখা বইটা বন্ধ করে দিয়ে হাঁ করে ওপরের দিকে তাকিয়ে বলল, ভাস্কর, অনেকদিন একঘেয়েভাবে বাড়িতে সময় কাটাচ্ছি। সঞ্চারীকে বলি। অনিরুদ্ধর কথা শুনে ভাস্কর প্রায় আনন্দে লাফিয়ে উঠেছিল। সত্যি বলতে একভাবে বাড়িতে থেকে সারাদিন পড়াশোনা আর এই একই ধরনের রোজ নাম চায়, সত্যি ভাস্কর কেমন হাঁপিয়ে উঠেছিল। তাই বই বন্ধ করে বলল, ঠিকই বলেছ অনিরুদ্ধদা, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। সেই মনে হয় আগের বছর একবার মায়াপুর ঘুরতে গিয়েছিলাম, তারপর থেকে আর কোথাও যাওয়াই হলো না। কোথায় যাবে বলো তো? এমন সময় সঞ্চারী এসে ঘরে ঢুকল। ঘরে ঢুকতে ঢুকতে সে ভাস্করের কথাগুলো শুনতে পেয়েছিল, তাই একটু কৌতূহলী গলাতেই বলল, কি ব্যাপার বলো তো তোমাদের? আবার কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি? তা নতুন কোনো কেস টেস নাকি? না বৌদিমণি, কোনো কেস নেই। অনিরুদ্ধদা বলছিল একভাবে অনেক দিন বাড়িতেই থাকা হলো, তাই কোথাও ঘুরতে যাওয়ার কথা। কোথায় যাওয়া যায় বলো তো বৌদিমণি? সঞ্চারী চা নিয়ে এসছিল। চায়ের কাপটা টেবিলের ওপরে রেখে ঘরের একপাশে গিয়ে জানলার পর্দাটা টেনে দিয়েছিল। এবার ভাস্করের কথা শুনে বলল, বেশ তো, তোমাদের তো অনেক দিন ধরেই বলছি যে চন্দননগরে আমাদের বাড়ি যাওয়ার কথা। সেখানে তো তোমরা খুব একটা যাওনি। চলো তাহলে এবার কয়েকদিনের জন্য ওখান থেকেই ঘুরে আসি। ওখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। পুরনো চার্চ আছে, রাজবাড়ি আছে, আর তার কোনো তুলনাই হবে না। আর হ্যাঁ জানো, আমাদের ওখানকার কলেজ কিন্তু বেশ বিখ্যাত। না সঞ্চারী, চেনা কোনো জায়গায় যাওয়ার কথা আমি ভাবছিলাম না। আমি ভাবছিলাম একটু গ্রামের দিকে, অচেনা কোনো জায়গায়, যেখানে আমরা প্রথমবারের মতো যাব এমন কোথাও একটা। অনিরুদ্ধের কথা শুনে ভাস্কর বেশ উত্তেজিত গলায় বলল, গ্রামের দিকে? তার মানে অ্যাডভেঞ্চার? অনিরুদ্ধ হা হা করে হেসে উঠল। সঞ্চারী মিটিমিটি হাসতে লাগলো। গ্রামের কথা শুনলেই তোর অ্যাডভেঞ্চারের কথা কেন মনে হয় বলতো? ভাস্কর বুঝতে পারল কথাটা বড্ড খেলো হয়ে গেছে। আসলে রহস্য উপন্যাস আর অ্যাডভেঞ্চার উপন্যাস সম্প্রতি সে খুব মন দিয়ে পড়তে শুরু করেছে। আর বিভূতিভূষণের চাঁদের পাহাড় উপন্যাসটা সে আগেও অনেকবার পড়েছে, কিন্তু এইবার পড়ার সময় যেন অন্য রকমের একটা অ্যাঙ্গেল থেকে সে সমস্তটা দেখতে পাচ্ছিল। তাই গ্রামের কথা শুনেই হঠাৎ করে শঙ্করের কথা মনে পড়ে গেল। কল্পনার সাথে মিলেমিশে অ্যাডভেঞ্চারের কথাটাই তার মনে হয়েছিল। নিজের নির্বুদ্ধিতায় সামান্য একটু হেসে সে বলল, না মানে, তোমরা কোথায় যাওয়ার কথা ভাবছো অনিরুদ্ধদা? নবীন গ্রাম বলে একটা জায়গা আছে বর্ধমানের দিকে। বর্ধমানে নেমে তারপর সেখান থেকে বাসে করে বেশ খানিকটা যেতে হয়। তবে সেখানে নাকি প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালো, কাছাকাছি দামোদর রয়েছে, সেখানটা গেলে হয়। তবে ওদিকে আমি এর আগে যাইনি। তোমার কি একজন চীনা ওদিকে আছে বলেছিলে না? হ্যাঁ, আমার এক দূর সম্পর্কীয় আত্মীয় সেখানে রয়েছে। দিন কয়েক আগে তার সঙ্গে যোগাযোগ হয়েছিল, সে যাওয়ার জন্য বলেছিল। তাই ভাবলাম যখন সময় সুযোগ দুটোই আছে তখন যাওয়াই যাক। তাহলে নবীন গ্রামে যাওয়া যাক। আমারও অনেক দিন গ্রামের দিকে যাওয়া হয়নি। তাছাড়া বৌদিমণিও বেশ কয়েকদিন তার কাছ থেকে ছুটিও পাবে। থাক থাক, অনেক হয়েছে। তোমরা যে কত আমার কাজের থেকে ছুটি পাওয়ার জন্য ঘুরতে যাওয়ার কথা ভেবেছো তা আমার জানা আছে। ভাস্কর ইচ্ছে করেই মাঝে মাঝে সঞ্চারীকে রাগিয়ে দেওয়ার জন্য এমন খোঁচাটা দিয়ে থাকে। অনিরুদ্ধ সেটা ভালো করে জানে, তাই সে একটু গম্ভীর গলায় বলল, কেন বলো তো? তোমাদের কথা আমি কি কখনোই ভাবি না? আর মনে করো না, তোমার জন্য এবারের ঘুরতে যাওয়ার কথাটা আমি ভেবেছি। তুমিও তো গ্রামের দিকে ঘুরতে ভালোবাসো। সঞ্চারী ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, থাক, হয়েছে। তবে 2-3 দিনের আগে কিন্তু কিছু করো না। বাড়িতে অনেক কাজ রয়েছে। ভবানীকে দিয়ে ভেবেছি নিচের তলাটা পরিষ্কার করার কাজ করব। তোমরা তো আর সাহায্য করবে না। আমার দিন 2 লাগবে এই কাজে। অন্তত বাগান পরিচর্যার কাজটায় আমাকে একটু সাহায্য করো। ভাস্কর, তোমায় কিন্তু করতে হবে। আপনার আদেশ শিরোধার্য বৌদিমণি। ভাস্করের কথায় অনিরুদ্ধ চুপচাপ রইল। তবে ভাস্কর আর সঞ্চারী হেসে উঠল। ঠিক তখনই ঘরের ভিতর মোবাইলটা শব্দ করে বেজে উঠল।
অনিরুদ্ধর মোবাইল নেওয়ার ইচ্ছে কখনো ছিল না, তবে বাড়িতে টেলিফোনের লাইন থাকার পরেও এদিকে ওদিকে যখন সে বাইরে চলে যায় তখন মোবাইলটা প্রয়োজন হয়। এদিকে ভাস্কর আগেই মোবাইল কিনেছে। সঞ্চারী একটা মোবাইল কেনার জন্য বারবার অনুরোধ করছিল, তাই শেষে সে বাধ্য হয়েই এক রকমের দুটো মোবাইল কিনেছে, একটা সঞ্চারীর জন্য আর একটা নিজের জন্য। আসলে ওরা দুজন বেরিয়ে গেলে সঞ্চারী বাড়িতে একাই থাকে। রান্না বান্না কাজকর্ম সেরে একটু ফোন ঘাঁটাঘাঁটি কিংবা ফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ, এই সমস্ত করে সময়টা কেটে যাবে, তাই জন্যই ফোনটা নেওয়া। আর অনিরুদ্ধের হাতে মোবাইল থাকলে সেটা বিভিন্ন কাজে লাগে, বিশেষ ক্ষেত্রেও কাজে লাগে। এই সমস্ত কিছু ব্যাপার ভাস্কর আর সঞ্চারী মিলে বেশ কয়েকদিন ধরে বোঝানোর পরে অনিরুদ্ধ রাজি হয়ে মোবাইলটা কিনেছে, কিন্তু এখনও সেটা ভালোভাবে সে ব্যবহার করে না। তার মানে এই নয় যে সে ব্যবহার করতে জানে না, কিন্তু অনিরুদ্ধ বলে, মোবাইল এসে যেমন মানুষের সুবিধা হয়েছে তেমন অসুবিধাও হয়েছে। মানুষের কথার দাম কমেছে। তাছাড়া সহজলভ্য জিনিসের প্রতি মানুষের আকর্ষণ খুব কম থাকে। মোবাইলের জন্য সব কিছু যেন সহজলভ্য হয়ে গেছে। কিন্তু সমস্ত কিছুই তো মানতে হবে অনিরুদ্ধদা। আজকের যুগে দাঁড়িয়ে যেখানে মানুষ চাঁদে যাচ্ছে, সেখানে তুমি এমন সামান্য অজুহাতে মোবাইল ব্যবহার করবে না, সেটা তো কখনো হয় না। থাকুক না মোবাইলটা, তারপর তোমার যা ইচ্ছে। এই ব্যবস্থাটা প্রায় বছর খানেক ধরে হয়েছে বটে, তবে এর পরেও প্রয়োজনীয় কাজকর্মগুলো অনিরুদ্ধ টেলিফোনেই করে। কিন্তু এখন এই মোবাইলটা বেজে উঠতে একটু অবাক হলো সে। তার মোবাইল নাম্বার খুব বেশি কাউকে দেয়নি। প্রয়োজনীয় টেলিফোনগুলো এখনও আসে টেলিফোনে। মোবাইল নাম্বার দেওয়া আছে খুব পরিচিত লোকেদের আর তার কলেজের সময়কার অতি পরিচিত বন্ধুবান্ধবদের। তবে পকেট থেকে মোবাইলটা বার করে স্ক্রিনের দিকে তাকাতেই অনিরুদ্ধর দুটো চোখ কুঁচকে গেল। নাম্বারটা অচেনা। অচেনা নাম্বার থেকে তাকে কে ফোন করবে? কিন্তু ফোনটা কানে চেপে ধরতে অপর প্রান্ত থেকে ভেসে আসা কথা শুনে তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটল। সঞ্চারী ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। ভাস্কর একভাবে তাকিয়ে রইল তার মুখের দিকে। এর আগেও অনিরুদ্ধের মোবাইলে বেশ কয়েকটা কেস এসেছে। এই কথাটা ভেবেই ভাস্কর তাকিয়ে রইল তার দিকে। এতদিন পরে হঠাৎ? বেশ কিছুক্ষণ চুপ করে রইল অনিরুদ্ধ, আবার বলল, কিন্তু হঠাৎ করে আমার কাছে কেন বলতো? এমন কি সমস্যা তোর হলো আর তুই আমার কাছে? ভাস্কর অবাক হয়ে তাকিয়ে রয়েছে তার দিকে। এই প্রথমবার মনে হয় অনিরুদ্ধকে এমন গম্ভীর মুখে কারোর সঙ্গে তুই করে কথা বলতে দেখেছে ভাস্কর। এমনিতেই অনিরুদ্ধর সময়ের বন্ধু বান্ধবের সঙ্গে তার পরিচিতি খুবই কম। এতদিন ধরে ভাস্কর অনিরুদ্ধের সঙ্গে রয়েছে। তার চেনা বন্ধু বান্ধবদের দেখা হয়তো হাতে গুনে দুবার পেয়েছে। তাদের মধ্যে অনেকেই দেশের বাইরে, অনেকেই নিজের মতো ব্যস্ত, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এমনকি অনিরুদ্ধ বলেছে তাদের সময় কলেজে 5 জনের একটা প্রবল বন্ধুত্বের দল ছিল। সেই দলের মধ্যে বাকি 4 জন এখন 4 জায়গায় প্রতিষ্ঠিত, তবে তাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ তার কখনো হয়নি। অনিরুদ্ধ মোবাইলটা নামিয়ে রাখার সঙ্গে সঙ্গেই ভাস্কর বলে উঠল, কে বলো তো অনিরুদ্ধদা? অনিরুদ্ধের মুখে একটা অদ্ভুত হাসি চলে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, ঝড় আসছে, বুঝলি তো ভাস্কর, ঝড় আসছে। এর আগে তুই কেমন ঝড় দেখেছিস আমি জানি না, তবে সাইক্লোন আর আরও যা যা ঝড় আছে সব কিছু মিলিয়ে যদি কোনো একটা মানুষের রূপ দেওয়া যায় তাহলে যেমন হবে সেই রকম কিছু ঝড় হবে। অনিরুদ্ধকে এমন মশকরা করতে ভাস্কর দেখলেও কাউকে নিয়ে সে সহজে এমন কথা বলে না, তাই একটু কৌতূহলী গলাতেই বলল, কে আসছে বলো তো? তোমার চেনা কোনো বন্ধু নাকি? এলে তারপর দেখতে পাবি, এখন কিছু বলবো না। বস, আশা করছি 1 ঘন্টা বলেছে যখন তার আগেই চলে আসবে। আমি সঞ্চারীকে গিয়ে খবরটা দিই। অনিরুদ্ধ উঠে রান্নাঘরের দিকে চলে গেল। সঞ্চারী সেখানেই আছে।
কিন্তু ভাস্কর মনে মনে ভাবতে লাগলো, কি আসতে চলেছে? এমন কার কথা বলছে অনিরুদ্ধদা, যাকে দেখার জন্য ওরা অপেক্ষা করছে? আর তাছাড়া এমন কারোর কথা তো ভাস্কর আগে কখনো শোনেনি। একটা অদ্ভুত কৌতূহল ভাস্করকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখল। তবুও সে মনটা ঘোরানোর জন্য সামনে খোলা খাতাটা খুলে কিছু লিখতে লাগলো। অনিরুদ্ধের ঘরে অনিরুদ্ধ, ভাস্কর, সঞ্চারী তিনজনই যেন অপেক্ষা করছিল তার জন্য। ভাস্কর বুঝতে পারছিল অনিরুদ্ধ ক্রমে ক্রমে অস্থির হয়ে পড়ছে। সঞ্চারীর মধ্যে একটা চাঞ্চল্যতা দেখা যাচ্ছে, অর্থাৎ যে আসছে তার কথা সঞ্চারী অনিরুদ্ধ দুজনেই জানে, কিন্তু ভাস্কর জানে না। হয়তো ভাস্কর যখন অনিরুদ্ধের এখানে থাকতে এসেছিল তার আগে থেকেই ওই লোকের সঙ্গে তাদের পরিচয় আছে। ভাস্কর এখানে আসার অনেক আগেই অনিরুদ্ধের বিয়ে হয়েছে, তাই সঞ্চারী তাকে চেনে। কিন্তু লোকটাকে, যাকে নিয়ে অনিরুদ্ধতার মতো একজন লোকও এতটা কৌতূহলী হয়ে পড়েছে, সে কথাটা ভাস্কর বুঝতেই পারছে না। একটু পরেই ভবানী এসে বলল, দাদা বাবু, বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। একটা লোকও এদিকে নেমে আসছে বলেই মনে হলো। আচ্ছা, যার কথা বলছিলে সেই কি তবে আসছে? তুমি নিচে যাও, যেই আসুক তাকে দরজা খুলে উপরে নিয়ে আসবে। সঞ্চারী মনে হয় ভাস্কর বুঝতে পারছিল তার মনের ভিতর একটা দুর্দশা শুরু হয়েছে। এমন একটা প্রতীক্ষা এর আগে কখনো বোধহয় সে নিজের জন্য করেনি। সেই পরীক্ষার রেজাল্টের সময় যেমন একটা হাবভাব হতো, ঠিক তেমনটাই। কে আসছে যার জন্য অপেক্ষা করছে অনিরুদ্ধদা? ভবানী বেরিয়ে যেতেই একটু পরে ঘরের পর্দা ঠেলে ভেতরে ঢুকে এলো একটা মুখ। মাথার ওপর একটা লম্বা টুপি, গোল টুপিতে মাথার দিকটা সামান্য ঢাকা পড়ে গেছে। চোখে কালো রঙের একটা সানগ্লাস। যতটা মুখ দেখা গেল তাতে বোঝা গেল গায়ের রং বেশ ফর্সা, জামা কাপড় বেশ পরিপাটি করে পরা, সাদা রঙের একটা শার্ট আর কালো রঙের একটা প্যান্ট, হাতে একটা বেল্টের ঘড়ি, পায়ে একটা চামড়ার বুট। ঘরের ভিতর এগিয়ে এসে অনিরুদ্ধের দিকে তাকিয়ে প্রথম কথাটা অনির্বাণ ভট্টাচার্য বলল, আরে ত্রিমূর্তি একদম তৈরি হয়ে বসে আছিস দেখছি। তারপর পর্দাটা হালকা টেনে দিয়ে সামনের চেয়ারটার দিকে এগিয়ে সঞ্চারীর দিকে তাকিয়ে বলল, সঞ্চারী, এখনো সহ্য করছিস কি করে বলতো অনিরুদ্ধকে? আমি তো ভেবেছিলাম বছর খানেকের মধ্যেই। সঞ্চারী সামান্য হেসে বলল, ভালো আছো অনির্বাণদা? বেঁচে থাকাটাকে যদি ভালো থাকা বলা যায়, তাহলে ভালোই আছি, তবে শান্তি নেই রে, বুঝলি। আজ এখানে কাল ওখানে। আসলে মানুষের এত বেকার সময় যে খুন চুরি ডাকাতি এই সমস্ত করছিল, তাতে এখন আর মন ভরছে না। এখন বড় বড় অপরাধ করছে, সেসব অপরাধের কুলকিনারা খুঁজে পাওয়াটাই বড্ড কঠিন। ততক্ষণে অনির্বাণ সামনের চেয়ারে এসে বসেছে। ভাস্কর তার দিকে তাকিয়ে রইল। অনির্বাণ চেয়ারের ওপর বসে একটা পায়ের ওপর আরেকটা পা তুলে সামনের টেবিলের ওপরে দুটো হাত রাখল। তারপর অনির্বাণ অদ্ভুত গম্ভীর ভঙ্গিতে ভাস্করের দিকে তাকিয়ে বলল, তাহলে বাচ্চা ছেলে, পড়াশোনা কেমন চলছে? ভাস্করকে এর আগে এভাবে বাচ্চা ছেলে কেউ বলেনি। তার মুখের গড়নটা একটু বাচ্চা বাচ্চা, তার বয়সটাও খুব বেশি নয়, কিন্তু তাই বলে সরাসরি বাচ্চা ছেলে তাকে এইভাবে কেউ বলেনি। তবে অনির্বাণের চোখের কালো চশমা, তার মুখের ভারিক্য ভাব, মাথার ছোট ছোট করে কাটা চুল, সমস্ত কিছুতেই কেমন একটা অদ্ভুত ভাব রয়েছে। সহজে কোনো কিছু বলা যায় না। অন্য কেউ হলে ভাস্কর প্রতিবাদ করত,
কিন্তু অনির্বাণের কথায় সে একটু অপ্রস্তুতভাবে বলল, আমি বাচ্চা ছেলে নই, আমি কলেজে পড়ছি। আপনি আমায় না চিনে এই বাচ্চা ছেলে বলে দিলেন। এ কি রে, আমি তো ভেবেছিলাম তোর বাচ্চা ছেলে কথাও বলতে পারে না, কেমন হাঁ করে তাকিয়েছিল। এখন তো দেখছি কথা বলতে পারে। আরে ভাস্কর, তোমার সমস্ত কথাই কিন্তু আমি জানি। তুমি কোথা থেকে এসছো, এখন কোন কলেজে পড়ো, তুমি কলেজের পড়াশোনার পাশাপাশি আর কি কি করো, তারপর কলেজে তোমাদের পরিচিত কে কে রয়েছে, এমনকি নিজে প্রতি মাসে একবার করে একটা বিশেষ জায়গায় যাও, সেই কথাটাও কিন্তু আমি জানি। অনির্বাণের কথায় এবার ভাস্কর বেশ অবাক হয়ে গেল। প্রতি মাসে সে একটা বিশেষ জায়গায় সত্যি সত্যিই যায়, কিন্তু সে কথাটা আজ পর্যন্ত সে অনিরুদ্ধকেও বলেনি। তাহলে এই লোকটা সে জানলো কি করে? আর ভাস্করের ব্যাপারে সে সব কিছুই জানে, সেটাই বা কেমন করে? অনিরুদ্ধ হেসে ওঠে, বলে, কেন ভাস্করের পেছনে লেগেছিস বলতো? ভাস্কর ভালো ছেলে, ওকে ওসব কথা বলে বেকার ভয় পাইয়ে দিস না তো। কাজের কথা বল, এখানে কেন এলি হঠাৎ করে? তোর দেখা পাওয়া আর ডুমুরের ফুলের দেখা পাওয়া তো একই ব্যাপার। আজ হঠাৎ করে আমার কাছে কি মনে করে? অনির্বাণ কিছু বলার আগেই ভবানী ঘরে এসে ঢুকল। তারপর অনির্বাণের কাছে এসে বলল, একটা গাড়ি মনে হলো এই মাত্র সামনের রাস্তা দিয়ে চলে গেল দাদা বাবু, কিন্তু আপনার গাড়িটা তো তার পিছু পিছু সামনের দিকেই গেল। ঠিকই ভেবেছিস, আমার পেছনে কেউ লেগেছে, কিন্তু এত সহজে আমার পেছনে লেগে কেউ পার পেয়ে যাবে না। তা অনিরুদ্ধ, যে কারণে এসছি সেটা বলি। ভাস্কর, একটু জানলাটা বন্ধ করে দাও তো। ভাস্কর এই কথার প্রতিবাদ করতে পারল না, উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিল। ঘরের পর্দা টানা, জানলা বন্ধ, ঘরের মধ্যে একটা আধো অন্ধকার পরিবেশ দেখে সঞ্চারী আলোটা জ্বালিয়ে দিল। বেশ গভীর কোনো সমস্যায় পড়েছিস বলে মনে হচ্ছে। কি ব্যাপার বলতো? সমস্যাটা খুব একটা গভীর নয়, তবে আমার তোর সাহায্য লাগবে। প্রথমে দেবাঙ্গীকে এই কেসটায় সাহায্য করার জন্য বলেছিলাম, তবে আমার মনে হচ্ছে ওর দ্বারা সম্ভব হবে না, কারণ দেবাঙ্গী পুলিশের লোক, তার উপরে তার সঙ্গে বিভিন্ন সময় কেউ না কেউ থাকবে। তাছাড়া ওর মোবাইল ট্র্যাক করা খুব একটা কঠিন কাজ নয়। এই দিক থেকে আমি তোর সাহায্য নিতে পারি। তুই হয়তো ভুলে যাচ্ছিস, তুই কিন্তু আমার মোবাইলেই আমাকে ফোন করেছিস। ধুর, তুই আমার চেনা বন্ধু, তোকে কলেজের অতগুলো বছর পর দেখলাম বলতো। চুপ করে নিজের মতো বসে থাকা ছাড়া আর পড়াশোনা ছাড়া অন্য কিছু করেছিস কখনো তুই? মোবাইল নিয়েছিস, কিন্তু সেই মোবাইল ব্যবহার করার হিম্মত তোর হবে না। কথাটা শুনে সঞ্চারী আর ভাস্কর দুজনেই এবার হেসে উঠল। ভাস্কর আর হাসি চেপে না রাখতে পেরে বলল, দেখেছো অনিরুদ্ধদা, উনিও ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। আরে বাচ্চা ছেলে, তোমার মুখে কথা ফুটেছে দেখছি। হ্যাঁ, সে যাই হোক, আমাকে উনি টুনি বলতে হবে না, বুঝলে? তুমি করে ডাকতে পারো, আমায় চেনো তো। ভাস্কর কেমন যেন এবার থতমত খেয়ে গেল। মাঝে মাঝে অনিরুদ্ধদা তাকে অনির্বাণ ভট্টাচার্য বলে একজনের কথা বলেছে। সে দুর্ধর্ষ এক মানুষ। সে ডান হাতে যে কাজ করে, তার বাঁ হাতও সে কাজের কথা জানতে পারে না। এমন একজন মানুষ যে পুলিশেরও ওপরে, কিন্তু তাকে সচক্ষে কখনো দেখতে পাবে সে কথা ভাস্কর ভাবেনি। অনির্বাণ ভট্টাচার্যের বিভিন্ন সলভ করা কেসের কথা এবং তার তত্ত্বাবধানে বিভিন্ন জায়গায় হওয়া বড় বড় ক্রাইমের সমাধানের কথা ভাস্কর শুনেছে। তার মধ্যে এমন অনেক কথা শুনেছে যা অনিরুদ্ধদার পক্ষেও সলভ করা কোনোদিন সম্ভব ছিল না। এই সেই অনির্বাণ ভট্টাচার্য। কি হলো বাচ্চা ছেলে, মুখটা এমন হাঁ হয়ে গেল কেন? এই, তুই একে নিয়ে কেস সলভ করিস? মানে আপনি সেই অনির্বাণ ভট্টাচার্য? কেমন কেলানের মতো কথা বলছে দেখ। বললাম আমায় আপনি করে বলতে হবে না, আমায় তুমি করে বলিস। তোর অনিরুদ্ধদা আমার বন্ধু, কলেজের বন্ধু। আর এই যে সঞ্চারীকে দেখছিস, এই সঞ্চারী আর অনিরুদ্ধর বিয়েটা কি হতো যদি আমি না দাঁড়িয়ে সবটা করাতাম? কথাটা শুনে সঞ্চারী আর অনিরুদ্ধ একবার মুখ চাওয়াচাই করল। ভাস্করের কেমন যেন লাগছিল। অনির্বাণ বলল, ওসব কথা ছাড় অনিরুদ্ধ, কাজের কথা শোন। গোটা কলকাতা শহরে একটা অদ্ভুত চক্র অ্যাক্টিভেট হয়েছে। এই চক্রটার কাজ আসলে কি সেটা বোঝা যাচ্ছে না,
তবে এই গোটা চক্রের বিভিন্ন লোক কলকাতা শহরের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, কলকাতার বাইরেও এরা রয়েছে। এদের খুব বড় সড়ো কিছু একটা করার যে মোটিভ রয়েছে সেটা বুঝতে পারছি, কিন্তু সেটা কি সেটা আমি বুঝতে পারছি না। আমার সন্দেহ হচ্ছে কলকাতা শহরে কিছু বড় সড়ো হবে। কলকাতা শহরে? কিন্তু তুই তো কলকাতা ছিলি না, তুই তো আজমগড় না কোথায় ছিলি? আরে সেখানেই তো ছিলাম। সে আজমগড়ে যা হয়েছে সে কথা পরে এক সময় বলবো। এখন আমার কথা শোন। সঞ্চারী, একটু চা যদি হতো ভালো হতো রে। সঞ্চারী রান্নাঘরের দিকে চলে গেল। ভাস্কর, অনির্বাণ আর অনিরুদ্ধ টেবিলের 3 দিকে চেয়ারে গোল করে বসেছে। অনির্বাণ সানগ্লাসটা খুলে একটা নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে বলে উঠল, কি বালের মতো গরম পড়েছে। তখন সঞ্চারী সামনে দাঁড়িয়েছিল, মন খুলে কিস্তিও দিতে পারছিলাম না। আর ড্রাইভারটাও শালা পাক্কা সুরে বাচ্চা, চড়ে গাড়ি চালাতেই পারে না। বারবার বলে ট্রাফিক পুলিশ যদি দেখে নেয় তাহলে। ওর জন্যই ধরা পড়ে গেলাম, নাহলে ঠিক ফাঁকি দিয়ে চলে আসতাম তোর বাড়ি। এই শোন, তোর বাড়িতে এসেছি কারা যেন পিছু করছিল, তুই আবার ভয়টায় পাবি না তো? অনিরুদ্ধ মুখের সামনে হাত দুটো রেখে একভাবে লক্ষ্য করছিল অনির্বাণকে। সেই আগের মতোই রয়ে গেলি, একটুও বদলালি না। মুখ খুললেই মুখ থেকে সব সময় এসব ওসব কথা বেরিয়ে আসে। তুই আর বুঝবি কি করে বলতো? তুই তো সেই ভালো ছেলে মার্কা হয়েই রয়ে গেলি। সবসময় একটু বাল না বললে কি আর ভালো লাগে বল? বাল হলো বাঙালিদের একটা আবেগ, বুঝলি? ব আ আ আ ল। তুই শুধু কিস্তিটা দেখলি, তার মধ্যে ইমোশনটা দেখতে পারলি না ভাই। অনিরুদ্ধ দুটো হাত কপালের কাছে জড়ো করে বলল, রক্ষে কর, তোর ইমোশন তোর কাছেই রাখ। আমি ওসব ইমোশন গ্রহণ করতে পারলাম না, কাজের কথা বল। অনির্বাণের মুখটা হঠাৎ করে যেন শক্ত হয়ে গেল। সামনে গিয়ে সে টেবিলের দিকে খানিকটা ঝুঁকে বলল, কলকাতা শহরে একটা খুন হতে চলেছে। খুন? আরে কেলানে অত জোরে কথা বলছিস কেন? দেখছিস তো আমি নিজে আস্তে কথা বলছি। অনির্বাণের ধমকে ভাস্কর কেমন যেন নেতিয়ে গেল। অনির্বাণ আবার গলা নিচু করে বলল, সমস্ত ব্যাপারটা এখন ভালোভাবে খুলে তোদের বোঝাতে পারবো না, তবে এটাই বলতে পারি কলকাতা শহরে এমন কিছু একটা হতে চলেছে যেটা এর আগে হয়নি। এর সঙ্গে এমন মানুষ জড়িয়ে রয়েছে যাদের কথা তোরা ভাবতেও পারবি না। পলিটিশিয়ান থেকে শুরু করে আইনের ওপরের মাথায় থাকা কিছু বিজনেসম্যান, আরো অনেকে। 5-6 পরেই তো ভোট। আমার মনে হয় ভোটের পরেই কিছু একটা হবে, তার আগে হবে না। তার আগে হলেই তো গন্ডগোল। কিছু একটা হবে সেটা তুই বলছিস, কিন্তু কি হবে সেটা তো বলতে পারছিস না। আমি যদি এইসব ভাবতাম তাহলে কি তোর কাছে আসতাম? শোন, আমার ওভাবে বাইরে বেরিয়ে সবকিছু তল্লাশি করে দেখার মতো সময় কিংবা সুযোগ কোনোটাই নেই। আমায় আন্ডারগ্রাউন্ডে থাকতে হচ্ছে। এখানে এসছি তাও বেশ কষ্ট করে, তাই তুই আমার হয়ে কাজটা কর। আমি তোকে কিছু ইনফরমেশন দেব। যখন মোবাইল তোর সঙ্গে আছে তখন ভালোই হয়েছে, তোকে কেউ সন্দেহ করবে বলে মনে হয় না। প্রথমেই তোকে একটা কাজ করতে হবে, একজনের ওপর নজর রাখতে হবে। যে লোকটার ওপর নজর রাখার কথা বলছি তারও খুন হতে পারে। তবে একটা কথা, সেটা না বললেও হতো, তবে বলে রাখাটাই ভালো। সঙ্গে এই বাচ্চা ছেলেটাকে না নিয়ে গেলেও পারিস, কারণ ব্যাপারটা কিন্তু একটু রিস্ক হয়ে যাবে। অনিরুদ্ধ একবার ভাস্করের দিকে তাকালো। ভাস্কর কিছু বলতে পারছিল না, কিন্তু তার মুখটা কাঁচুমাচু হয়ে রইল। অনিরুদ্ধ বলল, দেখ অনির্বাণ, ভাস্কর মোটেও বাচ্চা নয়। কয়েকটা কেসে আমার সঙ্গে সে বেশ ভালোই তদন্ত করেছে, এবং বিপদের মধ্যেও আমরা পড়েছি। তুই একা বিপদের মধ্যে পড়িস না, তাই ভাস্করকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। যদি আমি কোনো কেসের সমাধান করতে যাই বা তোর হয়েও কোনো কিছু তদন্ত করি, তাহলে তাতে ভাস্কর আমার সঙ্গে থাকবে। ভাস্কর যেন উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, অনিরুদ্ধদার সঙ্গে আমি থাকব, আমি ভয় পাইনি। অনির্বাণ আবার দীর্ঘশ্বাস ছাড়ল। চেয়ারের কাছে হেলান দিয়ে বলল, বেশ। পিপিলিকার ডানা গজায় কি কি যেন বলে কথাটা? মরিবার তরে। অনির্বাণ হু হু করে হেসে উঠল, বলল, দেখেছিস, পিপিলিকা ঠিক বুঝতে পেরেছে। ভাস্কর গম্ভীর হয়ে এসেছিল। সে আরও কিছু একটা বলতো, কিন্তু তার আগেই সঞ্চারী চা নিয়ে এসে পড়ল।
সঞ্চারী চায়ে চুমুক দিতে দিতে ওদের পাশের ফাঁকা 4 নম্বর চেয়ারটায় ধপ করে বসে পড়ল। তারপর বলল, অনির্বাণদা, তুমি এবার কলকাতায় ফিরে এলে কবে? আর কেসটা কি বলো তো? যা বলার ওকে বলে দিয়েছি, আশা করছি ওর কাছ থেকে সবটা তুই জানতে পারবি। তবে তোদের আর একটা ঘটনা বলা দরকার, না হলে তোরা কোনো কিছুই বুঝতে পারবি না। আর যে লোকটাকে নজর রাখতে হবে তার এই যে ছবি, খুব সাবধান, এটার বাড়িতে কিন্তু পাহারা রয়েছে। তাছাড়া লোকটা কিন্তু এলেবেলে কেউ নয়, একজন বেশ বড় মাপের ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করে একটা লোকের ওপরে আমরা নজর রাখতে যাব কেন? আর লোকটা কি তোর শত্রুপক্ষের? বরং উল্টো, মিত্রপক্ষের। শত্রুপক্ষের লোক মারা গেলে তাতে আমার। কথাটা বলতে গিয়ে চমকে সঞ্চারীর দিকে তাকালো একবার, তারপর অনিরুদ্ধের দিকে তাকাতেই ভাস্কর ফিক করে হেসে ফেলল। কারণ অনির্বাণ কি বলতে চাইছিল সেটা যেন ভাস্কর বুঝতে পেরেছিল। অত ভ্যাক প্যাক করে হেসো না বাচ্চা ছেলে, যখন আসল সমস্যার সামনে মিলবে না তখন ওই হাসি। ওর মন খুলে কিছু বলতেই পারছি না। শোনা, যাই হোক, যে লোকটাকে নজরে রাখতে হবে সে একজন ব্যবসায়ী। আগেই বলেছি ওর নাম অমরেন্দ্র সান্যাল, গড়িয়াহাটের কাছে বাড়ি। ভদ্রলোকের কাপড়ের ব্যবসা, তবে শুধু তাই ব্যবসা নয়, তাছাড়া আরও একটা ব্যবসা রয়েছে। এখানকার বেশ কয়েকটা স্কুলের নির্মাতা সে, তবে সেই সমস্ত স্কুলগুলো স্বাভাবিকভাবেই বাংলা মিডিয়াম নয়। তবে বর্তমানে এই অমরেন্দ্র সান্যাল তার তৈরি করা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কম খরচে এবং বলতে গেলে কিছু ক্ষেত্রে একেবারে বিনামূল্যে বাচ্চাদের পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া তিনি তার স্কুলেই ইংরেজি শিক্ষার পাশাপাশি বাংলা ভাষাতেও শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাহ, এটা তো খুব ভালো কথা। আসলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এত বেশি চার্জ থাকে, অনেকে চাইলেও তো সেখানে পড়াতে পারে না। তার এই সিদ্ধান্তটা বাকিদের জন্য ভালো হলেও অমরেন্দ্র সান্যালের জন্য কিন্তু ভালো হয়নি। কিছুদিনের মধ্যেই তার কাছে হুমকির 2টো চিঠি এসছে। সেই হুমকি চিঠিতে তাকে জানানো হয়েছে সে সিদ্ধান্ত যদি না বদলায় তাহলে যেদিন তার স্কুলে আলাদা করে বাংলা ভাষা শিক্ষা এবং স্কুলের ফি চার্জ কমানো হবে তারপর দিন তিনি সকালে সূর্য দেখতে পাবেন না। সে কি কথা? একজন লোক নিজের স্কুলে যা খুশি তাই করতে পারে, যতক্ষণ না সেটা অন্য কারোর সমস্যা হচ্ছে। আর উনি তো ভালো কাজই করছেন। বুঝতে পেরেছি অমরেন্দ্র সান্যালের এই সিদ্ধান্তটা আরও অনেকের রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। এখন চারপাশে, বিশেষ করে কলকাতার আশেপাশে, অনেক এমন ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে, তাদের চার্জ অনেক বেশি। তাই হঠাৎ করে যদি অমরেন্দ্র সান্যালের স্কুল চার্জ কমিয়ে দেয় এবং তার পাশাপাশি তিনি যদি আরও 2টি একটা স্কুল তৈরি করে ফেলেন, তাহলে বাকি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সমস্যায় পড়বে। তাছাড়া বাংলা মিডিয়াম স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে সরকার যে পরোক্ষ নীতি গ্রহণ করেছে তাতেও ভাটা দেওয়ার জন্য তিনি বাংলা শিক্ষা দিতে চাইছেন। অর্থাৎ তিনি তার কাজের মাধ্যমে একদিকে যেমন ব্যবসায়ী গোষ্ঠী, অন্যদিকে সরকারের একটা নির্দিষ্ট সম্প্রদায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন, আর তাতেই এই হুমকির চিঠি পেয়েছেন। এই জন্যই তোর কাছে আসা, বুঝলি তো? আমি জানতাম এই ব্যাপারটা তুই শুনলেই বুঝতে পারবি, আর এই জন্যই তোকে বাচ্চা ছেলে বললাম, বুঝলি তো? তুই বলছি বলে কিছু মনে করছিস না তো? ভাস্কর আর রাগ করতে পারছিল না। প্রথমে অনির্বাণকে দেখে তার কথা শুনে একটু অস্বস্তি আর রাগ হলেও এখন যেন ব্যাপারটা সে সয়ে নিয়েছিল। কোথায় যেন মনে হয়েছিল অনির্বাণের কথাগুলো এমন হতে পারে, একটু মজা করতে পারে, তবে লোকটা খুব একটা খারাপ নয়। না না, অনির্বাণদা, আমার থেকে বড় তুমি, আর অনিরুদ্ধদার বন্ধু তুমি। আমার থেকে বড় কেউ আমাকে তুই বলতেই পারে। মাঝালি ভাস্কর, এই সবাইকে আপনি আপনি বলতে না মুখের ভেতরটা একদম পুরো। আবার অনির্বাণ ঘুরে তাকালো সঞ্চারীর দিকে। সঞ্চারী এবার বলেই ফেলল, আমি আছি বলে বারবার কথা বলতে গিয়ে থেমে যাচ্ছ কেন অনির্বাণদা? যা বলতে চাইছো বলতে পারো। অনির্বাণ জিভ কেটে বলল, যা বলতে চাইছিলাম সেটা যদি মুখ ফুসকেও বেরিয়েছে না সঞ্চারী, তাহলে এক্ষুনি শুধু আমি না, এখানে যারা আছে সবাইকে চেয়ার ছেড়ে উঠে পড়তে হবে। এতক্ষণ পরে অনিরুদ্ধ হো হো করে হেসে উঠল। তারপরে একটু গম্ভীর গলাতেই বলল, তার মানে এই অমরেন্দ্র সান্যালকে আমাদের পাহারা দিতে হবে। কিন্তু তুই কি করে নিশ্চিত হচ্ছিস যে এই অমরেন্দ্র সান্যালের ওপরে আক্রমণ হবেই? শুধু আক্রমণ হবে না,
এর মধ্যে একবার আক্রমণ করার চেষ্টা হয়ে গেছে, তার উপর গুলি চালানো হয়েছিল। খবরটা বোধহয় তোরা শুনিসনি, আর শুনবি বা কি করে? এই সমস্ত খবর বাইরে বের হতে দেওয়া হয় না। এগুলো বাইরে বেরোলেই তো গোটা ব্যাপারটা সকলের সামনে চলে আসবে, তাই না? তখন সবাই জানতে পারবে অমরেন্দ্র সান্যাল আসলে কত ভালো একটা কাজ করতে চাইছে। একবার তাকে সরিয়ে দিতে পারলেই তো দুপক্ষেরই লাভ। কিন্তু অনির্বাণদা, এই সরকারের এক পক্ষ অমরেন্দ্রর বিরোধিতা করছে বলে তুমি বললে, কিন্তু সরকার কেন এমনটা চাইবে? মানে, আমি তো যতদূর জানি সরকার জনগণের ভালোর জন্যই সমস্ত কিছু। তোর মাথার চুলগুলো যদি আরেকটু লম্বা হতো না, তাহলে মাথার চুলগুলো হাত দিয়ে ধরে তোর মাথাটা একবার নাড়িয়ে দিতাম, তাহলেই বুঝতে পেরে যেতি। বাচ্চা ছেলে, চকলেটের দুনিয়া থেকে বের হ। বাইরের দুনিয়াটা তোমার ভাবনার মতো চকলেট নয়। এখানে অনেক কিছু আছে যা খালি চোখে দেখা যায় না। অনিরুদ্ধ এগুলো তো অন্তত। তুই ভুলে যাচ্ছিস অনির্বাণ, ও এখনো কলেজে পড়ছে। এখন ওর সময়টা আলাদা। ওর মাথায় এখন এই সমস্ত কিছু ঢুকিয়ে দিলে তাতে ওরই সমস্যা হবে। সময় হলে ও ঠিক নিজে নিজেই বুঝতে পারবে। কি আসল কথা বলতো? অনির্বাণ চায়ের কাপেতে লম্বা চুমুক দিল, তারপর পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে নিয়ে বলল, অমরেন্দ্র সান্যালের ওপরে একবার হামলা হয়ে গেছে। একটুর জন্য গুলি তার ডান হাতের কাছ থেকে লেগে পেছনে একটা গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। ভদ্রলোক হাসপাতালেও ছিলেন একদিনের জন্য। তবে এই ভদ্রলোককে বাঁচানোর পেছনে আমার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। হলে কেউ মরে গেলে আমার তাতে আর কি। ভুল তো অনির্বাণদা তোমার। কেউ মরে গেলে তোমার কি মানে? তুমি পুলিশের লোক, তাছাড়া এত বড় একটা পদে রয়েছো, তুমি মানুষের জন্য ভাববে না? ও, ওরকম কিছু বললাম নাকি? আর সেই যদি বলে থাকি তাহলে তাহলে সেই রকমই কিছু ভেবে নে। শোন না অনিরুদ্ধ, এই লোকটাকে বাঁচানোর পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। সেগুলো এখন তোকে পুরোপুরি খুলে বলতে পারবো না, তবে আগেই বলছি, এই লোকটা হলো মিত্রপক্ষের লোক। এই কলকাতা শহরে একটা চক্র তৈরি হয়েছে যেটা কলকাতার শহরের সর্বনাশ করতে চাইছে। আরও একটা চক্র তৈরি হয়েছে যেটা একটা বড় সড়ো গ্যাংয়ের হাত থেকে গোটা কলকাতা শহরটাকে বাঁচাতে চাইছে। কেমন বলতো? আর্থিক দিক থেকে? আর্থিক দিক, শিক্ষাগত দিক, স্বাস্থ্যের দিক থেকেও অনেকটা কোভিডের মতো। সেটা যেমন গোটা পৃথিবী, এমনকি আমাদের দেশের আর্থিক অবস্থাকে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল, ঠিক তেমনই কিছু একটা ঘটতে চলেছে এই কলকাতা শহরে। এতক্ষণ ধরে অনির্বাণের কথা শুনে ওরা কিছু একটা আন্দাজ করেছিল, কিন্তু এবার অনির্বাণ চেয়ার ছেড়ে উঠে একটা হাত দিয়ে টেবিলের ওপর একটা ঘুষি মেরে বলল, এই লোকটা যদি মারা যায় তাহলে অনেকটা ক্ষতি হয়ে যাবে আমাদের। আর তাই আমি চাইছি তুই এই কেসটা হাতে নে। দেখ, গোটা ব্যাপারটা আসলে সিস্টেমের বাইরে থেকে আমরা কয়েকজন মিলে কাজটা করছি। আর তাই এই কেসে তোকে আমি তেমন কোনো নিরাপত্তা কিংবা কোনো সুবিধা দিতে পারবো না। তেমন এই কেসে কোনো আর্থিক সাহায্য তুই পাবি না। গোটা ব্যাপারটা তোকে করতে হবে, আর নিজের দিক থেকে। তবে হ্যাঁ, যখন যা প্রয়োজন হবে সে ব্যাপারে আমি তোকে সাহায্য করব, কিন্তু সেটা বিশেষ সময়। তুই সব সময় আমায় পাবি না। এবার ভেবে দেখ কেসটা হাতে নিবি কিনা। তবে আরও একবার বলবো, অমরেন্দ্র সান্যাল ঘর থেকে বাইরে বেরোলেই কিন্তু তার ওপর গুলি চলার সম্ভাবনা এখনো রয়েছে। অনিরুদ্ধ চুপ করে রইল। ভাস্কর আর সঞ্চারী তার মুখের দিকে তাকালো। ভাস্করের মনের ভেতরটা উত্তেজনায় যেন টকবক করে ফুটছিল, কিন্তু সঞ্চারীর বুকটা কেমন যেন করে উঠল। অনির্বাণকে সে আগে এভাবে কথা বলতে দেখেনি। অনির্বাণ ভীষণ উত্তেজিত হয়ে রয়েছে। তার ফর্সা মুখটা কেমন যেন লালচে হয়ে গেছে। দুটো চোখ অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে অনিরুদ্ধের দিকে। অনিরুদ্ধ সোজা চোখে তাকিয়ে রইল অনির্বাণের দিকে। তারপর মুখ থেকে হাত সরিয়ে বলল, তুই জানিস অনির্বাণ, শুধুমাত্র পয়সার জন্য আমি এসব কেস হাতে নিই না। আর কাজটা যখন তোর জন্য, তখন করতেই হবে। তখন পয়সার কথা অনিরুদ্ধ কখনোই ভাববে না। এমন সমস্যায় পড়লে গুলি চালাবার স্বাধীনতা তো থাকবে। অনির্বাণের মুখে হাসি দেখা গেল। সে দুটো হাত টেবিলের ওপর রেখে সামনে ঝুঁকে পড়ে বলল, আরে গুলি চালাবার স্বাধীনতা কি মেরে সব কাটাকে পটাপট করে দিবি? কেউ তোর গায়ে হাত দেবে না, কেউ তোকে কিছু বলবে না। তবে গোটা ব্যাপারটা একটু সাবধানে করবি।
এক্ষুনি সমস্ত কিছু আমি বাইরে আনতে চাইছি না, তবে যদি কোনোভাবে কিছুতে ফেঁসে যাস তাহলে আমি ঠিক ব্যবস্থা করে নেব। আমিও থাকবো এই কেসে, আমিও থাকবো অনিরুদ্ধতার সঙ্গে। অনির্বাণ ভাস্করের কাঁধের ওপর একটা চাপড় মারল, তারপরে বলল, বেশ বাচ্চা, যখন তুই চাইছিস তখন থাক অনিরুদ্ধর সঙ্গে। পিস্তল চালাতে জানিস তো? এখনই ছেলেটাকে ওভাবে পাকিয়ে দেওয়ার প্রয়োজন নেই। সময় হলে ঠিক আমি ওর ব্যবস্থা করে দেব। আগে কলেজটা শেষ করুক। এখানেই তোদের সমস্যা, বুঝলি তো? আরে আত্মরক্ষার জিনিসগুলো সব সময় ভেবে নেওয়া দরকার। আগে এই পিস্তলটা হাতে নে, তারপরে হাতে নিয়ে ওই জানলার কাছে যে ছবিটা আছে ছবিটার দিকে তাক কর দেখি। ভাস্কর পিস্তলটা হাতে নিল। অনিরুদ্ধের কাছেও একটা পিস্তল আছে, সেটার লাইসেন্স করাও রয়েছে, কিন্তু সেই পিস্তল সে খুব একটা ব্যবহার করেনি। অনিরুদ্ধ বলল, যে কাজ কথায় হবে কিংবা বুদ্ধিতে হবে সে কাজে পিস্তলের কি প্রয়োজন? শুধু একটা গুলি খরচ হবে। পিস্তলটা হাতে নিতেই ভাস্করের গোটা শরীরে যেন একটা তরঙ্গ বয়ে গেল। অদ্ভুত রং পিস্তলটার। অনিরুদ্ধ ভাস্করের চেয়ে একটু অন্যরকম। পিস্তলটা তুলে নিয়ে সামনে ছবির দিকে তাক করল সে। অনির্বাণ এগিয়ে এসে ভাস্করের একটা হাত পিস্তলটা শক্ত করে চেপে ধরল, তারপর আরেকটা হাত তার ডান হাতের নিচে রাখল, তারপর তাক করল ছবিটার দিকে। রুদ্ধশ্বাসে সঞ্চারী আর অনিরুদ্ধ তাকিয়ে রয়েছে ওদের দিকে। সঞ্চারী আর অনিরুদ্ধের মাঝখানের জায়গাটা দিয়ে পিস্তলটা তাক করা রয়েছে ছবির দিকে। অনির্বাণ বলল, হাত পুরো স্টেডি রাখ, একদম নাড়াবি না। ছবিটা তাক কর ভালো করে, শুধু ছবিটার দিকে তাকা। ভাস্কর কোনো কথাই বলল না। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। পিস্তলটা হাতে নিতেই তার কেমন একটা যেন মনে হচ্ছে, আর সেটা সে বর্ণনা করতে পারবে না। তাক করে ছবিটার দিকে তাকালো। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই পেছন থেকে অনির্বাণের চাপা গলা শুনতে পেল, এবার ট্রিগার টেপ। তুই কি পাগল হয়ে গেলি নাকি অনির্বাণ? এইসব কি বলছিস? আমি তো বলছি ভাস্কর, ট্রিগার টেপ। কিন্তু ট্রিগার টিপলে তো গুলি চলে যাবে। আমি তোকে বলছি, তুই ট্রিগারটা টেপ। কিন্তু গুলি যদি ওই ছবিটায় গিয়ে লাগে তাহলে তো শব্দ হবে, আর ঘরের মধ্যে ছবিটা ভেঙে যাবে। অনির্বাণ দা, এসব কি? অনির্বাণ হাত তুলে ওদের দুজনকে থামতে ইশারা করল। ভাস্কর একভাবে তাকিয়ে রয়েছে ছবিটার দিকে। তার শরীরে যেন আলাদা করে একটা বল এসে ধরা দিচ্ছে আস্তে আস্তে। তার হাত শক্ত হচ্ছে, চোখের দৃষ্টি স্থির হচ্ছে। একভাবে তাকিয়ে দেখছে সে ছবিটার দিকে। আস্তে আস্তে তার মনে হলো শুধু ছবিটা রয়েছে, আশেপাশে দেওয়াল যেন কোথাও উধাও হয়ে যাচ্ছে। শুধু ছবিটা সে সামনে দেখতে পাচ্ছে, আর কানে শুনতে পাচ্ছে অনির্বাণের গলা, ভাস্কর ট্রিগার টেপ, ট্রিগার টেপ ভাস্কর, ট্রিগার টেপ। ভাস্কর বুঝতে পারছিল একটা উত্তেজনা তার পা থেকে বেয়ে বেয়ে আস্তে আস্তে তার হাতের ওই আঙুলটিতে জমা হয়েছে। আঙুলটা যেন প্রবলভাবে চাইছে ট্রিগারটা টিপে দিতে, কিন্তু তার সঙ্গে একটা ভয় কাজ করছে। ট্রিগারটা টিপলে ঘরের মধ্যে একটা অদ্ভুত শব্দ হবে, আর তার সঙ্গে সঙ্গে ঘরের সেই কাঁচের ছবিটা ভেঙে পড়ে যাবে। এবার অনির্বাণ আর একটু জোরে বলে উঠল, কি হলো ভাস্কর, টেপ। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভাস্করের কি যেন মনে হলো। সে দু চোখ বন্ধ করে ট্রিগার টিপে দিল। সঙ্গে সঙ্গে একটা খট করে আওয়াজ হলো। প্রথমে হু হু করে হেসে উঠল অনির্বাণ, তারপরে এগিয়ে এসে ভাস্করের হাত থেকে পিস্তলটা সরিয়ে নিল। ভাস্কর অবাক হয়ে তাকিয়ে রয়েছে তার দিকে। সঞ্চারী রিভলভার টেপার শব্দে ভয় পেয়ে কানে হাত দিয়েছিল। অনিরুদ্ধ অবাক হয়েছিল। আমি একটা লোডেড পিস্তল ওই বাচ্চা ছেলেটার হাতে দিয়ে দেবো, তাও এই ঘরের মধ্যে চালাতে বলবো? আরে অনভিজ্ঞ হাতে পিস্তল চালাতে দিলে যে কি সমস্যা হয় তা তো তুই জানিস। সত্যিই অনির্বাণ, তুই আর বদলালি না। এখনই ভয় পাইয়ে দিয়েছিলি আমাদের। কিন্তু ভাস্কর যেন হতবম্বের মতো চুপ করে বসে রইল। অনির্বাণের শেষ কথাটা শুনে তার আঙুলটা যেন নিজে থেকে ট্রিগারটা টিপে দিয়েছিল, কিন্তু খট করে শব্দ হয়ে কি যেন একটা হয়ে গেল। সামনে তাকিয়ে ছবিটাকে আগের মতোই দেওয়ালে ঝুলে থাকতে দেখল।
অনিরুদ্ধ কিছু একটা বলতে যাবে তার আগেই বাড়ির বাইরে থেকে গাড়ির হর্ন শোনা গেল, পরপর দুবার। শোন, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বললাম না গাড়িটাকে কোনোভাবে ফাঁকি দিয়ে ড্রাইভার এসছে। এতটা সমস্যা হতো না রে যদি না কেউ পিছু নিত। শোন, আমায় এখন বেরিয়ে যেতে হবে। মোবাইলে আমি তোর সঙ্গে যোগাযোগ করব। আর এই ছবিটা রাখ, ছবির পেছনে ঠিকানাটা দেওয়া আছে। মনে রাখিস, অমরেন্দ্র সান্যাল। যদি সম্ভব হয় তাহলে আজ থেকেই পাহারাটার ব্যবস্থা করে নিস। পুলিশি পাহারা তার বাড়িতে আছে, কিন্তু তার ওপর আমার বিন্দুমাত্র ভরসা নেই। অনির্বাণ উঠল। অনিরুদ্ধ, সঞ্চারী, ভাস্কর এগিয়ে গেল। সিঁড়ি থেকে নেমে বাইরে পর্যন্ত এসে অনির্বাণ পেছনের দিকে ঘুরে বলল, অনেকটা ভরসা করে তোর কাছে দায়িত্বটা দিচ্ছি অনিরুদ্ধ, আমায় নিরাশ করিস না। তবে হ্যাঁ, যদি দেখিস কোনোভাবে তোদের জীবনের ঝুঁকি রয়েছে, তাহলে অমরেন্দ্র সান্যালকে বাঁচাতে হবে না। পরে যা হবে আমি বুঝে নেব। লোকটার একটা খারাপ দিক হলো লোকটা মদ খায়। শুধু বাড়িতে নয়, মাঝে মাঝে হোটেলে গিয়েও মদ খায়। তবুও ওই একটা নেশা ছাড়া অন্য কোনো নেশা নেই। তবে ওই মদের নেশাটাই লোকটাকে ডোবাবে। আমার মনে হয় সোরা বাচ্চাগুলো এমনিই হয়। এই বলছিস লোকগুলো তোর দলে, আর এখন তাকে খিস্তি করছিস? খিস্তি হলো ওই ঢেকুরের মতো, কখন যে কার নাম ধরে বেরিয়ে আসবে। আর খিস্তি তো আমি লোকটাকে এখান থেকে করছি, সে তো আর শুনতে পাচ্ছে না, সামনে না বললেই হলো। কথাটা বলে অনির্বাণ দরজা পর্যন্ত এগিয়ে গেল। অনির্বাণ গাড়ির দরজাটা খুলে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই কোথা থেকে একটা গুলি ছুটে এসে গাড়ির জানলাটার কাঁচে লাগলো। আর সঙ্গে সঙ্গে গাড়ির কাঁচটা যেন ঝমঝম করে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে অনির্বাণ, অনিরুদ্ধ এবং গাড়ির ড্রাইভার তিনজনেই তাকালো পেছনের দিকে। একটা লোক, তার মুখটা কালো কাপড়ে ঢাকা, মাথায় একটা টুপি, লোকটার পরনে জিন্স আর একটা লাল রঙের গেঞ্জি। ওদের দেখতে পেয়ে লোকটা পেছনের দিকে দৌড়াতে শুরু করেছে। অনির্বাণ, অনিরুদ্ধ একবার নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে নিল, তারপর পেছনের দিকে দৌড়াতে শুরু করলো। ততক্ষণে সঞ্চারী আর ভাস্কর এসে পড়েছে গেটের কাছে। গাড়ির সামনে ড্রাইভার নেমে এসেছে, তার হাতেও পিস্তল। সঞ্চারী ভয় পাওয়া গলায় বলল, এই তোমাদের কারো লাগেনি তো? না ম্যাডাম, কারো লাগেনি। এমনটা আমি আন্দাজ করেছিলাম, তাই বারবার ফোন দিচ্ছিলাম। গাড়িটাকে তো পাক কাটিয়ে এসেছিলাম, কিন্তু গাড়িটা কার কিছু জানো? আর ওই লোকটা অনির্বাণদার উপর হামলা করলো কেন? কিছুই বলতে পারবো না, স্যারের বারণ আছে। তবে এটা বলতে পারি, লোকগুলো ভালো নয়। আর ওই লোকটা মোহনলালের লোক। মোহনলাল? মোহনলাল নামটা যেন শুনেছি শুনেছি বলে মনে হচ্ছে। ড্রাইভার একটু এগিয়ে এলো ভাস্করের দিকে, তারপর চাপা গলায় বলল, মোহনলালের নাম শুনেছেন? কলকাতার বড় গুন্ডা। ওর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। স্যার মোহনলালের বিরুদ্ধে মাঠে নেমেছে। মোহনলালের লোকেদের এক এক করে জেলে ভরছে। আর মোহনলালের কাজে যখন একবার ব্যাগরা দিয়েছে, মোহনলাল তো এত সহজে ছেড়ে দেবে না স্যারকে। কতবার বারণ করলাম, আমার কোনো কথাই শুনল না। ভাস্করের যেন হঠাৎ করেই মনে পড়ছে মোহনলালের কথা। কলেজে একবার শুনেছিল কোথায় নাকি প্রকাশ্যে দিনের বেলায় কলকাতায় রাস্তায় মোহনলালের লোকেরা 3 জনকে কুপিয়ে মেরেছিল। একজনের মাথাটা বডি থেকে আলাদা হয়ে গেছিল, কিন্তু মোহনলালের এত ক্ষমতা যে পুলিশ পর্যন্ত তাকে তুলতে পারেনি। এতক্ষণ পরে ভাস্কর যেন ভয় পেল। এমন একজন প্রভাবশালী গুন্ডার বিরুদ্ধে অনির্বাণদাও তাহলে এই কেসে নেমেছে। আর অনির্বাণদা তো বলেছিল ওই অমরেন্দ্র সান্যাল মিত্রপক্ষ। শত্রুপক্ষের অনেক লোক রয়েছে, এমনকি পুলিশের কিছু লোক সরকারের এক পক্ষ। তার মানে মোহনলালের মতো আরো বড় বড় মাথারাও রয়েছে। এতক্ষণ পরে যেন আসল ভয় পেল ভাস্কর। সে সঞ্চারীর দিকে তাকিয়ে বলল, বৌদিমণি, অনিরুদ্ধদা এই কেসটায় জড়িয়ে ঠিক করলো তো? সঞ্চারী কোনো কথা বলছিল না। সে কেমন যেন হতবম্ব হয়ে গিয়েছিল। গুলির শব্দ, তার ওপর মোহনলালের কথা শুনে সঞ্চারীর কথা যেন বন্ধ হয়ে এসেছিল। তবুও সে আমতা আমতা করে বলল, তুমি তুমি চিন্তা করো না, অনির্বাণদা যতক্ষণ আছে ততক্ষণ। কিন্তু অনির্বাণদা তো নিজেই বলল যে সে সবসময় থাকতে পারবে না। আর ভাস্করের কথাটা শেষ হওয়ার আগেই ড্রাইভার চিৎকার করে বলে উঠল, বসে পড়ুন, বসে পড়ুন।
আর সঙ্গে সঙ্গে সঞ্চারী, ভাস্কর, ড্রাইভার নিচে বসে পড়তেই পর পর 2-3টে গুলি এসে লাগলো ওদের গাড়িটার কাছে। আর তখনই ওরা দেখতে পেল ওদের গাড়িটার পাশ দিয়ে একটা মোটর বাইক দ্রুত গতিতে চলে গেল। ড্রাইভার কোনো রকমে গাড়ির কাছ থেকে মাথা বার করে সেদিকে গুলি চালিয়েছিল, কিন্তু তাতে কিচ্ছু হলো না। গাড়িটা সামনের মোড়ে গিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। ভাস্কর, সঞ্চারী আর সেখানে দাঁড়ালো না, তাড়াতাড়ি উঠে ব্যালকনির কাছে এসে দাঁড়ালো। ভাস্কর ভয় পেয়েছিল, একটা অজানা আশঙ্কা যেন তার মনের ভেতরে কাজ করছিল। একটু পরেই অনির্বাণ আর অনিরুদ্ধ ফিরে এলো। বাইরে থেকেই অনির্বাণ বলল, সঞ্চারী, চিন্তা করিস না, কারোর কিছু হয়নি। লোকটাকে ধরতে পারিনি, কিন্তু ঠিক ধরা পড়বে। আমি চললাম এখন। অনির্বাণ গাড়িতে করে চলে যেতেই অনিরুদ্ধ হাঁটতে হাঁটতে উঠে এলো ওপরে। তার মুখটা কেমন যেন থমথমে। ঘরে ঢুকতেই সঞ্চারী বলল, তোমরা তোমরা চলে যাওয়ার পর দুটো লোক মোটর বাইকে করে এসে আমাদের উপর আক্রমণ করেছিল। ভাগ্যিস গুলিগুলো গাড়ির গায়ে লেগেছিল। কিন্তু তুমি কেসটা হাতে নিয়ে ঠিক করলে তো? কি বলছো তুমি? অনির্বাণ আমার কাছে সাহায্যের জন্য এসেছে। এর আগে যতবার আমার প্রয়োজন হয়েছে আমি ওর কাছে সাহায্যের জন্য গেছি, আর ওকে আমি সাহায্য করব না? তাছাড়া ও তো আমায় তেমন কিছুই বলেনি। একটা লোকের ওপর শুধু নজর রাখতে বলেছে, তাতেই পিছিয়ে আসবো আমি? আর এত বড় বিপদ নিয়ে যে ও এত বড় কাজ করে চলেছে, তুমি বুঝতে পারছো না নিশ্চয়ই? এমন কোনো বড় একটা কাজ অনির্বাণ করতে চলেছে যার কথা আমরা ভাবতেও পারবো না। তাই সে আমাদের এখন কিছু খুলে বলতে চাইছে না। কিন্তু অনির্বাণদা তো নিজেই বলল এই অমরেন্দ্র সান্যালের উপরেও এমন আক্রমণ হবার সম্ভাবনা রয়েছে। তাহলে যদি তোমার কিছু... অনিরুদ্ধ যে চিন্তা করছিল না তা নয়, কিন্তু সে জানে তার চিন্তার কথাটা বাইরে প্রকাশ করলে ভাস্কর আর সঞ্চারী দুজনেই আরো বেশি করে ভয় পেয়ে যাবে। সে মুখে সামান্য হাসি নিয়ে বলল, হাতে কেস নেওয়ার পরে অনিরুদ্ধ বোস কখনো ফিরে আসেনি। তোমাদের যদি আপত্তি থাকে তাহলে আমি একাই কেসে শেষ পর্যন্ত করব। আমার কাউকে প্রয়োজন নেই। এই কথা বলে অনিরুদ্ধ হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল। ভাস্কর আর সঞ্চারী বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর সঞ্চারী চলে গেল রান্নাঘরের দিকে। ভাস্কর বসে বসে আজ সকাল থেকে সমস্ত কথা ভাবতে লাগলো। তারপরেই ভাবতে লাগলো মোটর বাইকের পেছনে থাকা সেই লোকটার মুখটা। দিনে দুপুরে ওভাবে কেউ গুলি চালাতে পারে, এবং পিছনে শক্তিশালী কারোর হাত না থাকলে এমন কাজ কেউ করতে পারে না। তার বিরুদ্ধে অনিরুদ্ধদা কি কিছু করতে পারবে? সকালে অনিরুদ্ধ বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল। তার আগেই ভাস্কর তৈরি হয়ে তার ঘরে এসে দরজার কাছে নক করল। বল। কোথায় যাচ্ছ? অনির্বাণ যে লোকটার কথা বলে গেল, অমরেন্দ্র সান্যাল, তার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। যদি তেমন কিছু দেখি তাহলে আজ থেকেই তার ওপর নজর রাখার চেষ্টা করতে হবে। তার সারাদিনের রুটিনটা ফলো করতে হবে, তাহলে কাজটাই সুবিধা হবে। তুই কলেজ যাবি তো? ভাস্কর ইতস্তত করে বলল, অনিরুদ্ধদা, আমিও যদি তোমার সঙ্গে যাই। অনিরুদ্ধ সোজা তাকালো ভাস্করের দিকে, তারপর তাকে হাতের ইশারায় ঘরে ডাকল। দুজনে পাশাপাশি দুটো চেয়ারে বসে পড়ল। অনিরুদ্ধ বলল, দেখ ভাস্কর, এতদিন যে কটা কেসে আমরা তদন্ত করেছি সেগুলো সাধারণ কোনো খুন, চুরি কিংবা অন্য কিছু ছিল, কিন্তু অনির্বাণের সঙ্গে কাল ওই লোকটার পিছু করার সময় আরও কয়েকটা ব্যাপার আমি বুঝতে পেরেছি। এই কেসটাও তো সহজ নয়, তাই এই কেসে আমি তোকে জড়াতে চাইছি না। তুমি একা লোকটার উপর নজর রাখবে? তোমার যদি কোনো ক্ষতি হয় অনিরুদ্ধদা, আমি তোমায় একা যেতে দেব না। আমার কথা শোন, এই কাজে বিপদ রয়েছে। কাল গুলিটা কিন্তু অনির্বাণের একদম কাঁধের কাজ ঘেঁষে গাছের ডালে লেগেছিল। সত্যি বলতে এক মুহূর্তের জন্য আমিও কেমন চমকে উঠেছিলাম। তোর বৌদিমণির সামনে কথাগুলো বলিনি, তাতে সে ভয় পাবে। ভাস্কর অবাক হয়ে তাকিয়ে রইল অনিরুদ্ধর দিকে। তার চোখে একটা অদ্ভুত ভাব। সে হাতটা ভাস্করের কাঁধের ওপর রেখে বলল, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক ভাস্কর, তোর বিপদ আমি হতে দেব না। কথাটা বলে পোশাক বদলে নিয়ে ভাস্করকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল অনিরুদ্ধ। ভাস্কর অবাক হয়ে কিছুক্ষণ বসে রইল চেয়ারের ওপর। তারপর আস্তে আস্তে
সেই ঘর ছেড়ে বেরিয়ে গেল নিজের ঘরের দিকে। অনিরুদ্ধ ঘর থেকে বাইরে বেরিয়ে বেশ খানিকটা হেঁটে বড় রাস্তার কাছে গিয়ে তারপর গাড়ি ধরবে ভাবল, কিন্তু বড় রাস্তার মাঝামাঝি সে এসে পড়েছে। এমন সময় কি মনে হতে পেছনের দিকে তাকিয়ে দেখল একটি লোক বেশ খানিকটা দূরে তার দিকে যেন হেঁটে আসছে। অনিরুদ্ধ দাঁড়িয়ে পড়তে লোকটাও একপাশে ঘুরে কি যেন দেখতে লাগলো। আবার অনিরুদ্ধ হাঁটতে শুরু করলেই পেছনে না ঘুরেও বুঝতে পারল লোকটা হেঁটে আসছে তার দিকে। অনিরুদ্ধর কোমরে পিস্তল গোঁজা রয়েছে, কিন্তু লোকটা কি করে তা দেখা দরকার। তাই সে আর বাক্য ব্যয় না করে তাড়াতাড়ি হেঁটে বড় রাস্তার কাছে এসে একটা বাসে উঠে পড়ল। তখনই দেখতে পেল লোকটাও বেশ খানিকটা দূরে তাকে অনুসরণ করে বড় রাস্তার দিকে এগিয়ে আসছে। অনিরুদ্ধ মনে মনে বুঝতে পারল অমরেন্দ্র সান্যালকে বাঁচানোর কাজটা খুব একটা সহজ হবে না। তাহলে কি অনির্বাণকে দেওয়া কথা সে রাখতে পারবে না? মিত্রপক্ষের একটা উইকেট কি তাড়াতাড়ি পড়ে যাবে? অনিরুদ্ধ ভাবতে ভাবতেই বাসটা তাকে নিয়ে এগিয়ে চলল গড়িয়াহাটের দিকে।